হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবিপি এবং কেপি এক্সামকে টার্গেট করে যে প্র্যাকটিস সেটের ক্লাস শুরু করেছি প্রতিদিন রাত 9টায়। তো আজকে ক্লাসটা একটু দেরি হয়ে গেল। আজকে যেটা সলভ করাবো সেটা হচ্ছে টেক্সট বুক থেকে। এটা যাদের টেক্সট বুকে সাবস্ক্রিপশান আছে তারা ডাব্লিউবিপির যে মক টেস্টের 2 নম্বর সেটে তোমরা পেয়ে যাবে এই প্র্যাকটিস সেটটা। ঠিক আছে, 1 নম্বরটা কোনো একদিন করিয়ে দেবো, আজকে আমরা 2 নম্বরটা করাবো। এর আগের ক্লাসটা TWS-এর যে ইবুকের প্র্যাকটিস সেট ছিল সেখান থেকে সলভ করিয়েছি, আজকে আমরা টেক্সট বুক থেকে সলভ করাবো। ঠিক আছে, এছাড়াও আমরা কর্মসংস্থান পেপার থেকে সলভ করাই। তো এই ক্লাসগুলো করতে থাকো, এই পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, একজন দোকানদার 7,200 টাকায় একটি কম্পিউটার টেবিল চিহ্নিত করেছেন। তিনি এটিতে 10% ছাড়ের অনুমতি দেন, তবুও তারা 8% লাভ করেন। কোনো ছাড় না দিলে তার লাভের শতাংশ কত? তাহলে প্রথমে এই যে চিহ্নিত করেছেন 7,200 টাকা, চিহ্নিত করা মানে কি? মার্কেট প্রাইস। ঠিক আছে, চিহ্নিত করা অর্থাৎ সেটা হচ্ছে আমাদের মার্কেট প্রাইস। কত টাকা? 7,200 টাকা। এবার 10% ছাড় দিয়েছে, তাহলে 10% ছাড় কথাটার অর্থ কি? 10% মানে 1/10 ডিসকাউন্ট যদি বলা থাকে তাহলে নিচেরটা কি হয়? মার্কেট প্রাইস বলা হয়। যে 10 টাকা লেখা আছে, 1 টাকা ছাড় দিয়েছে মানে বিক্রয় করেছে কত টাকা? সেলিং প্রাইস হচ্ছে 9 টাকা। কিন্তু এখানে আমাদের বিক্রয় মূল্য বলা আছে কত? চিহ্নিত মূল্য পেলাম 10 ইউনিট, কিন্তু এখানে বলা আছে 7,200। তাহলে এই 10 ইউনিটের ভ্যালুই কত? এই 10 ইউনিটের ভ্যালুই হচ্ছে 7,200। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু এই একটা শূন্য কেটে দাও, মানে এইটার এই 720। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 720। তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ 9 ইউনিটের ভ্যালু, এটা গুণ করে দাও। তাহলে এই 9 × 720 এটা হলো বিক্রয় মূল্য। এবার তবুও তার 8% লাভ থাকে। তাহলে 8% কথাটার অর্থ কি? তাহলে 8/100 বা 2/50। 2/25 হবে, মানে 8% উঠে তলায় 100 হয়। 4 দিয়ে কাটা দিলে 2, 4 দিয়ে কাটা দিলে 25, তাহলে 2/25। এটা আবার প্রফিট বলা আছে। প্রফিট বলা থাকলে নিচেরটা ক্রয় মূল্য হয়, আর 2 টাকা লাভ করেছে অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে? 27 টাকা হবে। 27 টাকা বিক্রয় মূল্য, কিন্তু এখানে আমরা বিক্রয় মূল্য পেয়েছি এইটা, আর এখানে পেলাম 27 ইউনিট। তাহলে এখানে আমরা বলতে পারি এই 27 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 9 × 720। তাহলে সে কত টাকায় কিনেছে সেটা আমরা বের করব। তাহলে 25 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করো। তাহলে 9 দিয়ে কাটো, 3 9 27, 3 দিয়ে কাটো, 3 দিয়ে 3 দুগুণে 6, 24, 3 240 1 ইউনিটের ভ্যালু। তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 25 ইউনিটের ভ্যালু হবে এই 240 গণিত 25। 5 × 5 এটাকে একটু করে নিই, তাহলে গুণ করতে সুবিধা হবে। তাহলে এখানে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত? তাহলে এদিকে 5 × 20 100, 120 আর 5 × 60, 6,000 টাকা। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? 6,000 টাকা। এটা কি পেলাম? ক্রয় মূল্য। এবার প্রশ্নতে দেখো, তিনি যদি ছাড় না দিত, মানে ছাড় না দিলে এই টাকাটাই বিক্রি করতো, কারণ এই টাকাটা লিখা ছিল। তাহলে এখানে মার্কেট প্রাইসটা কত আছে? 7,200 টাকা। তাহলে 6,000 টাকায় কিনেছে, সে যদি ছাড় না দিত তাহলে 7,200 টাকায় বিক্রি করতো। তাহলে তার লাভ কত হতো? পার্সেন্টেজ লাভ। তাহলে এখানে এই 1,200 টাকা লাভ হতো। কত টাকার মধ্যে? পার্সেন্টেজ লাভ বের করতে গেলে তলায় ক্রয় মূল্য লিখতে হয়। তাহলে ক্রয় মূল্য হচ্ছে এই 6,000 টাকার মধ্যে ইন্টু হচ্ছে 100, পার্সেন্টেজ যেহেতু বের করছি। তাহলে এদিকে 3টে শূন্য, এদিকে 2টো শূন্য, এদিকে একটা শূন্য কাটা গেল। 6 দুগুণে 12 অর্থাৎ 20%। তাহলে প্রফিট কত? 20% প্রফিট হয়ে যাবে। এই প্রশ্নের কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, একজন ব্যাটসম্যান তার 12তম ম্যাচে 135 রান করেছেন। 11টি ম্যাচ করা ব্যাটসম্যানের গড় রান হচ্ছে এক্স। একজন ব্যাটসম্যানের করা রানের গড় রান 5 রান করে বৃদ্ধি পায়, তাহলে তার 12তম ম্যাচের পর নতুন গড় কত হবে তা নির্ণয় করো। এই অঙ্কগুলো প্র্যাকটিস সেটে অনেকবার করেছি। যে 11তম যে ম্যাচের যে গড় রান সেটা আমাদের এক্স বলা আছে। এখানে আরও অনেক অঙ্কতে এই গড় রানটা কিন্তু বলা থাকে না 11তম। তাহলে এখানে আমাদের এক্স বলাই যেহেতু আছে, তাহলে মোট রান, টোটাল রানটা বের করব। যে 11তম ম্যাচের যে টোটাল রান সেটা কি হবে? 11x, মানে এই অ্যাভারেজের সাথে যদি নাম্বার গুণ করি তবে আমরা টোটালটা পেয়ে যাই। তাহলে এখানে 11x হলো। এবার 12তম
ম্যাচে সে 135 রান করেছে। প্রথমে 11তম মানে টোটাল রান ছিল 11x, এবার 135 রান করেছে 12তম ম্যাচে। তাহলে এই 135টাকে আমাদের যোগ করতে হবে, তাহলে এটা হয়ে গেল আমাদের 12তম ম্যাচ। মানে 11তম ম্যাচের সাথে 11তম ম্যাচের টোটাল রানের সাথে আমরা 12তম ম্যাচের রানটা যোগ করব, তাহলে এটা পেয়ে গেলাম আমরা 12তম ম্যাচের। এবার বলা আছে দেখো, একজন ব্যাটসম্যানের করা গড় রান 5 রান করে বৃদ্ধি পায়। তাহলে প্রথমে গড় রান কত ছিল? প্রথমে গড় রান আমাদের এক্স ছিল, প্রথমে গড় রান এক্স ছিল, এবার এখন গড় রান কত? 5 রান বৃদ্ধি, অর্থাৎ এক্স প্লাস 5। তাহলে এখানে গড় রানটা আমরা লিখছি এক্স প্লাস 5। তাহলে মোট রান কত হবে? এটা 12তম ম্যাচের, এটা আমরা 12তম ম্যাচের বের করলাম, তাহলে এই দিকটাও 12তম ম্যাচের বের করতে হবে। তাহলে ইনটু 12 গুণ করে দাও, যে 11তম ম্যাচের গড় রান হচ্ছে এক্স, আর 12তম ম্যাচের গড় রান হবে কত? এই 5 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এক্স প্লাস 5। তাহলে মোট রান কত হবে? এটার সাথে গুণ করব। তাহলে এইটা এবার ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, যে 11x প্লাস 135 এটা ইকুয়াল টু কত? 12x প্লাস হচ্ছে কত? 5 বারং 60। তাহলে এই 60টাকে এদিকে নিয়ে চলে আসি, যে 135 তো ছিল, আর এদিকে 60টা নিয়ে চলে এলাম, আর এদিকে আমাদের কত আছে? 12x আছে, আর এদিকে মাইনাস কত হবে? 11x। তাহলে এদিকে কত হবে? 5, এদিকে হচ্ছে 4 3 7 75, এটা ইকুয়াল টু 12x থেকে 11x বাদ দিলে একটা x, তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম? 75 পেলাম। এবার বলা আছে কি 12তম ম্যাচের পর নতুন গড় কত হবে? তাহলে 11তম ম্যাচের গড় ছিল x, তাহলে 12তম ম্যাচের গড় কত? x প্লাস 5। তাহলে এখানে আমাদের কত? x প্লাস 5। তাহলে x কত পেলাম? 75, 75 প্লাস কত? 5 মানে কত? 80। তাহলে নতুন যে গড় রান সেটা হচ্ছে 80। রাজেশ 5 মিটার প্রতি সেকেন্ড বেগে হাঁটতে পারেন বা 20 মিটার প্রতি সেকেন্ড সাইকেল চালাতে পারেন। দুটি পরিবহন মাধ্যম ব্যবহার করে তিনি 600 মিটার দূরত্ব অতিক্রম করেন। কত? 45 সেকেন্ড সময় নেয়। তাহলে রাজেশ কতক্ষণ সাইকেল চালাবে? তাহলে সাইকেল চালাবে ধরলাম, সাইকেল চালিয়েছে কত? এক্স সেকেন্ড, এক্স সেকেন্ড নয়, এটাকে প্রথমে আমাদের দূরত্বটা বের করতে হবে, যে 600 মিটার টোটাল দূরত্ব। তাহলে সে সাইকেল চালিয়েছে টোটাল হচ্ছে এক্স মিটার দূরত্ব, তাহলে সে হেঁটেছে কত? বাকিটা, তাহলে 600 মাইনাস এক্স, এটা এই টাইম এটাতে হেঁটেছে এই মিটারটাই। এবার টোটাল টাইম বলা আছে এতটা, আর এখানে গতিবেগ যেহেতু বলা আছে, তাহলে এখানে এই টোটাল সময় বলা আছে যে মোট সময়টা এত। তাহলে এখান থেকে আমরা টাইম বের করতে পারবো, যে টাইম ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত আছে সাইকেলে? তাহলে এক্স মিটার দূরত্ব, আর সাইকেলের গতিবেগ কত আছে? 20। তাহলে এখানে দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু টাইম হয়। তাহলে টোটাল যেহেতু বলা আছে তাহলে যোগ করব, আর হেঁটে তার কত? 600 মাইনাস এক্স বাই গতিবেগ কত আছে? এদিকে 5 মিটার প্রতি সেকেন্ড, এইটা ইকুয়াল টু কত? এইটা ইকুয়াল টু টোটাল টাইম হচ্ছে 45। এবার এটাকে আমরা সলভ করব। এটার শর্ট ট্রিক্স করা যাবে দুটি পরিবহন মাধ্যমে? হ্যাঁ, এটা শর্ট ট্রিক্সও করা যাবে, বলে দিচ্ছি। প্রথমে আমরা এইটাকে সলভ করি বেসিকটা। তাহলে এখানে 5 আর 20 লসাগু 20 হবে, তাহলে ওপরে এক্স, আর এদিকে মাইনাস কত হবে? 4 5 20, অর্থাৎ 4 6 2400 মাইনাস কত? মাইনাস হবে 4x। এটা ইকুয়াল টু কত? এই 20-র সাথে 45 গুণ করে দিই, তাহলে 45 দুগুণে 90, অর্থাৎ 900। এক্স থেকে 4x মাইনাস করলে কত হবে? মাইনাস 3x হবে। এটা ইকুয়াল টু কত? এবার 900 মাইনাস 24টা এদিকে প্লাস 24 হয়ে যাবে, তাহলে 900 প্লাস কত? 2400। এখানে একটু আমি ভুল করে দিয়েছি, দেখো এখানে এটা আমাদের এখানে প্লাস ছিল, তাহলে সুতরাং এটাও আমাদের প্লাস হবে, ঠিক আছে। তাহলে এইদিকে আমাদের এই সমানের এদিকে গেলে এটা আমাদের কি হবে? মাইনাস হবে, যে এই 900 মাইনাস 2400। একটু ভুলে গেছিলো, কারণ এটা যদি আমি এটা না করতাম তবে এটা আমাদের কিন্তু মাইনাসে আসতো না। তাহলে এদিকে হচ্ছে 2400, তাহলে মাইনাস 3x, এটা ইকুয়াল টু কত? তাহলে এদিকে হচ্ছে কত? 400 মাইনাস 1500, বড়টার আগে মাইনাস সাইন আছে, মাইনাস 1500। তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, 3 5 15, অর্থাৎ 500। তাহলে এখানে এক্স অর্থাৎ সাইকেল এসে কতটা দূরত্ব গেছিলো? 500 মিটার দূরত্ব গেছিলো, কিন্তু কোশ্চেনে কী চেয়েছে? সাইকেল এসে কতক্ষণ সাইকেল চালিয়েছে।
তাহলে টাইমটা চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কি দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব সে কতটা গেছিলো 500 মিটার, বাই গতিবেগ কত, সাইকেলের গতিবেগটা হচ্ছে সাইকেলের 20 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এদিকে 20 মিটার, তাহলে এদিকে 0 0 কাটা গেল, এদিকে হচ্ছে কত 25 সেকেন্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান 3। এবার পরীক্ষা হলে আমরা এত কিছু করব না, এটা শর্ট ট্রিক্স আছে। ঠিক আছে, শর্ট ট্রিক্সটা কি দেখো, এই প্রথমে এই হেঁটেছে, তাহলে একদিকে ওয়াক লিখি আর একদিকে সাইকেল। ঠিক আছে, সে 5 মিটার প্রতি সেকেন্ড আর একটা হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড সাইকেলে। আর দুটি পরিবহন ব্যবহার করেই, যে এই দুটি পরিবহন ব্যবহার করা মানে কি বলা আছে এখানে আমাদের গড়টা বলা আছে কত, এত মিটার দূরত্ব এত সেকেন্ডে। তাহলে এর এই স্পিডটা কত হবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন এ টাইম। তাহলে 600 বাই কত 45, 5 দিয়ে কাটা দিলে 5 9 45, 5 দিয়ে কাটা দিলে 5 12 60, 4 দিয়ে কাটা 3 দিয়ে কাটা দিলে 40, 3 দিয়ে কাটা দিলে 3, 40 বাই 3। তাহলে এখানে দুটো পরিবহন ব্যবহার করেছে, সেটাকে আমরা মাঝে রাখবো 40 বাই 3। এই বাই 3টাকে উঠাতে গেলে এদিকেও 3 দিয়ে গুণ করতে হয়, এদিকেও 3 দিয়ে গুণ করতে হয়। তাহলে এদিকে হলে কত 15 আর এদিকে হলো 60, এদিকে 40, এদিকে হচ্ছে 15 3 গুণ করে, আর এদিকে হলো 20 সাথে 3 গুণ করে 60, আর এদিকে হচ্ছে কত, আর এদিকে হচ্ছে কত 40 মাঝে। এবার এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে 40 থেকে 20 মাইনাস করলে 20, আর এদিকে হচ্ছে কত 40 থেকে 15 মাইনাস করলে 25। এখানে বলা আছে রাজেশ কতক্ষণ সাইকেল চালিয়েছে, তাহলে এখানে 25 সেকেন্ড সাইকেল চালিয়েছে। ঠিক আছে, অপশান। এখানে যদি বলতো যে সে কতক্ষণ হেঁটেছে, তাহলে 20 সেকেন্ড হেঁটেছে। তাহলে পরীক্ষা হলে আমরা এই মেথডটা ইউজ করব, শর্টকাটে হবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু 119, তাদের গসাগু কত। তোমরা অনেকেই কি করবে, এই 119টাকে তোমরা ব্রেক করবে, দুটো মৌলিক সংখ্যা বের করবে, দুটো মৌলিক সংখ্যা বের করে তাদের গসাগু বের করবে। আর এই মৌলিক সংখ্যার গসাগুই সবসময় 1 হয়, কারণ দেখো 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, এদের গসাগু বের করো 1 হবে। 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, এদের গসাগু কত 1 হবে, কারণ এই দুটো এখানে এই 119 আছে, এটাকে ভাঙলে দুটো মৌলিক সংখ্যা আসবে, তাহলে সেই দুটো মৌলিক সংখ্যার গসাগু কত হবে 1 হবে। যদি কোনো ভগ্নাংশের লব ও হর 4:5 অনুপাতে থাকে এবং লবকে 7 বাড়ালে হরকে 4 বাড়ালে অনুপাতটি 1:1 পরিণত হয়, তবে ভগ্নাংশটি কত। তাহলে এখানে লব 4 অনুপাত যেটা আছে সেটাকে তলায় লিখি, অর্থাৎ 4:5। তাহলে লব 4, এটাকে আমাদের এক্স ধরতে হবে, কারণ যখন সরাসরি যদি 7 যোগ করে দিই, সরাসরি হরের সাথে যদি 4 যোগ করে দিই অ্যান্সার আসবে না, এটাকে আমাদের এক্স ধরতে হবে আর এটাকেও এক্স ধরতে হবে। এবার এই করো যে লবটাকে 7 বাড়ালো, অর্থাৎ 7 বাড়ালো, 7 যোগ করলাম, হরকেও 4 বাড়ালো, অর্থাৎ +4 করলাম। এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু আমাদের, এটা ইকুয়াল টু হবে 1:1, অর্থাৎ 1/1। তাহলে এটাকে যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে, তাহলে এদিকে হবে 5x প্লাস হচ্ছে 4, এটা ইকুয়াল টু কত 4x প্লাস হচ্ছে কত 7। তাহলে 4xটাকে এদিকে নিয়ে চলে এলে কত হবে 5x মাইনাস 4x হয়ে যাবে, এদিকে 7 আছে প্লাস 4টা এদিকে -4 হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 3। এবার বলা আছে ভগ্নাংশটি নির্ণয় করুন। তাহলে ভগ্নাংশটা কত আছে আমাদের, ভগ্নাংশটা এদিকে একটা 4x, ওপরে 4x ধরেছি আর নিচে 5x ধরেছি। তাহলে একটা হচ্ছে কত 4 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে 3 আর 5 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে 3। তাহলে 3 4 12/15, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন 20 দিনে সম্পন্ন করতে পারে, তারা একসাথে 4 দিন কাজ করে এবং সি একাই অবশিষ্ট কাজটি 14 দিনে সম্পন্ন করে। বি এবং সি একসাথে একটি কাজ কত দিনে সম্পন্ন করবে। এ একটা কাজ কত দিনে করছে, 12 দিনে করছে। বি একটা কাজ কত দিনে করবে, বি একটা কাজ 20 দিনে করবে। আর এখান থেকে আগে সি এর ইফিসিয়েন্সিটা পরে বের করতে পারবো, কারণ এই দুটোর থেকে আমরা টোটাল কাজের ইফিসিয়েন্সিটা বের করি। তাহলে 12 আর 20 লসাগু কত হবে 60 হবে। তাহলে এ এর ইফিসিয়েন্সি কত হবে 5 হবে, বি এর ইফিসিয়েন্সি হবে 3 হবে। ক্লিয়ার। এবার তারা একসাথে 4 দিন কাজ করেছে, তাহলে এ প্লাস বি মিলে কত ইউনিট কাজ করে, এ প্লাস বি মিলে 5 আর 3 8 ইউনিট করে কাজ করে। 8 ইউনিট করে তারা 4 দিনে কত ইউনিট কাজ করবে, 4 8 32 ইউনিট কিন্তু তারা কাজ করবে, মানে কাজ করে নিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে 60 ইউনিটের মধ্যে 32 ইউনিট কাজ করে নিয়েছে, তাহলে বাকি আছে কত, তাহলে 8 3 আর 4 28 ইউনিট কাজ বাকি আছে। ঠিক
ঠিক আছে। আর এখানে সি একাই এই অবশিষ্ট কাজ, মানে এই 28 ইউনিট কাজ, এটাই তো আমাদের অবশিষ্ট কাজ, কিন্তু এখানে বলা আছে এই অবশিষ্ট কাজটা আবার সি 14 দিনে করছে, তাহলে সি এর ইফিসিয়েন্সিটা পেয়ে যাব। তাহলে এই বাকি কাজটা কে করেছে? নিশ্চয়ই সি করেছে। কত দিনে? 14 দিনে। তাহলে 14 দিয়ে এটা কাটা দিলে কত হবে? 2, অর্থাৎ এই সি এর ইফিসিয়েন্সি পেয়ে গেলাম 2 ইউনিট। এবার বি প্লাস সি মিলে একসাথে একই কাজ কত দিনে সম্পন্ন করবে? তাহলে বি প্লাস সি এর ইফিসিয়েন্সি কত? তাহলে বি এর ইফিসিয়েন্সি হচ্ছে কত? এখানে আমরা পেয়েছি 3 ইউনিট, আর সি এর ইফিসিয়েন্সি কত পেলাম? এখানে 2 ইউনিট পেলাম। তাহলে এখানে বি আর সি মিলে কত ইউনিট করে কাজ করবে? 5 ইউনিট করে কাজ করবে। এবার কত দিনে একই কাজ? একই কাজ মানে কি? এই 60 ইউনিটের কাজটা। তাহলে এই 60 ইউনিটের কাজটা 5 ইউনিট করে বি আর সি মিলে 5 বারং 60, অর্থাৎ 12 দিনে কিন্তু তারা সলভ করবে, অর্থাৎ সম্পূর্ণ করবে। 5 এ অনুপাত বি, বি অনুপাত সি, এই অঙ্কটা সহজ। এই শর্ট ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করব, যে 5:3 প্রথমে এটাকে লিখলাম, তারপরে কত? তারপরে হচ্ছে 11:10, তাহলে এদিকে আমরা লিখলাম 11:10, তারপরে সি অনুপাত ডি বলা আছে কত? 5:6। এখান থেকে আমরা এটা বের করতে পারি যে এই 5 দিয়ে এটা কাটা দিলে কত হবে? 2। 5 দিয়ে কাটা দিলে 2, আর কিছু কাটা যাবে না। তাহলে প্রথমের সাথে প্রথম গুণ করলে কি পাই? আমরা প্রথমটা পাই। আর শেষের সাথে শেষ গুণ করলে আমরা শেষেরটা পাই। তাহলে 3 6 18, 18 দুগুণে 36। 55:36 কোন অপশানে আছে? এই 55, শেষেরটা 33, এটা হবে না। 55 36 এটা হবে। তারপর 45, এটা তো হবে না, প্রথমে যেহেতু 55 আছে। 33 এটাও হবে না। তাহলে 55:36, অর্থাৎ অপশান 2 সঠিক অ্যান্সার। আর এটাকে আমরা যদি পুরোটা সলভ করি, দেখো পুরোটা সলভ করে রাখো, শর্ট ট্রিক্সটা শিখে রাখো, যে প্রথমে 5:3 এটাকে লিখলাম, তারপরে হচ্ছে কত? 11:10 এটাকে লিখলাম, তারপর হচ্ছে কত? 5:6 এটাকে লিখলাম। তাহলে এই তিনটাকে, মানে প্রথম তিনটাকে যদি গুণ করি তাহলে আমরা প্রথমটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা এটাকে এইভাবে লিখে রাখছি, কারণ পরে আর একবার কাটাকুটি যাবে, হলো। তারপর প্রথম জন গ্রুপ ছেড়ে তার পরের গ্রুপে যোগ হয়ে যাবে, তারপরে আমাদের এই গুণটা করতে হবে এইরকম করে, ঠিক আছে। তাহলে এদিকে কত হচ্ছে? 5 গণিত 3 গণিত 11 অনুপাত, মানে এটা পেয়ে গেলাম এ, এটা পেয়ে গেলাম বি। এবার দেখো এটা এই কোণা বরাবর গুণ করলাম। এবার এই জন গ্রুপ ছেড়ে এই পরের গ্রুপে চলে আসবে, তাহলে এবার আমাদের গুণটা করতে হবে এইভাবে। তাহলে এদিকে আমরা এটা এবার সি এর মানটা পেয়ে যাবো, যে 3 গণিত 10 গণিত হচ্ছে কত? 5, এটা পেয়ে গেলাম সি এর মান। এবার ডি এর মানটা কি? শেষের তিনটের সাথে গুণ করলে আমরা ডি এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 10 গণিত 3 গণিত 6, এটা পেয়ে গেলাম আমরা ডি। তাহলে দেখো 5 যদি কাটা দিই, তাহলে এদিকে 5, এই 5 কাটা যাবে, এই 5 কাটা যাবে, 5 দুগুণে 10 কাটা যাবে। তাহলে এদিকে হচ্ছে কত? 5 11 55, তারপর হচ্ছে কত? 3 11 33, 3 10 30, আর এদিকে কত? 3 6 18, 18 দুগুণে 36, ঠিক আছে। 55 33 30 36, অপশান 2। ট্রেন এর গতি বি ট্রেনের গতির চেয়ে 16 ঘন্টা কম। 384 কিমি দূরত্ব অতিক্রম করতে বি এর থেকে 4 ঘন্টা কম সময় লাগে, তাহলে বি ট্রেনের গতিবেগ কত? তাহলে এ ট্রেন আর বি ট্রেন ধরলাম, যে এ ট্রেন আর একটা হচ্ছে বি ট্রেন। বি ট্রেনের গতিবেগ হচ্ছে x কিলোমিটার, বি ট্রেনের গতিবেগ হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা ধরলাম। তাহলে এবার কি বলা আছে? এর গতি বি এর থেকে 16 কিলোমিটার প্রতি ঘন্টা কম। তাহলে এখানে আমরা কম বলা আছে, তাহলে এখানে x - 16 হবে। এবার বি এর থেকে 4 ঘন্টা কম সময় লাগে, কম বা বেশি বললে সেটা আমাদের কি হয়? পার্থক্য বলা থাকে, ঠিক আছে, পার্থক্য বলা হয়। এবার দেখো টাইমের পার্থক্য বলা আছে, তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে প্রথমে দূরত্ব কত আছে? প্রথমে দূরত্ব হচ্ছে 384 কিলোমিটার, বাই হচ্ছে কত? x - 16। তাহলে এখানে দূরত্ব বাই গতিবেগ পেয়ে গেলাম। এদিকেও আমরা দূরত্ব 384 ওপরে লিখবো, তলায় কত? x, এটা ইকুয়াল টু কত? এদের পার্থক্য বলা আছে 4 ঘন্টা কম, তাহলে এটা ইকুয়াল টু 4। এবার এটাকে যদি আমি বেসিকভাবে লসাগু করতে যাই তো স্কোয়ার হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। এটাকে আমি অপশন টেস্ট করব, ঠিক আছে। প্রথমে সহজ অপশানগুলো নেই, 32,
তাহলে প্রথমে 16 থেকে 32 থেকে 16 মাইনাস করলে কত হয়? 16 হয়। ঠিক আছে, তাহলে এখানে 384কে 16 দিয়ে আমরা ভাগ করব। 16 দুগুণে 32, 32 4 ষোলং 64, এদিকে আমাদের 24 হলো মাইনাস, এবার এদিকে হচ্ছে 32, তাহলে 384 তলায় এক্সের ভ্যালু যদি 32 ধরি, তাহলে 384 তলায় 32, 4 দিয়ে 4 8 32, ও এই ডাইরেক্ট যাবে তো, 32কে 32, 32 দুগুণে 64, তাহলে এটাকে সলভ করে আমরা 24 পেলাম, আর এদিকটা সলভ করে আমরা 12 পেলাম। তাহলে 24 থেকে 12 বাদ দিলে 12 হয়, কিন্তু এখানে আমাদের 4 আসতে হবে, তাহলে এই 4 অপশানটা অর্থাৎ 32 অপশানটা কিন্তু হবে না। এবার আমরা অপশান 3 48 নেব, তাহলে এদিকে কত হচ্ছে 22 22 30 22 32, তাহলে এখানে আমাদের 384, এক্সের ভ্যালু যদি 48 নেই, এই 48 থেকে 16 মাইনাস করলে কত হয়? 32 মাইনাস, এভাবে 384 এই বাই এক্স, এক্সের ভ্যালু কত? এই এক্সের ভ্যালু আমরা কত ধরেছি? 48। এবার এটাকে সলভ করো, 32কে 32, 32 দুগুণে 64, তাহলে এটা দিয়ে কেটে 12 হলো, আর এদিকে 4 বারং 12 দিয়ে কাটা দিই, 4 বারং 48, 12 দিয়ে কাটা দিলে 3 বারং 36, 12 দুগুণে 24, 4 দিয়ে 4 8 32, তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 4 হয়, তাহলে এটা আমাদের স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে অপশান 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এক ব্যক্তি একটি স্মার্টফোন কেনেন, স্মার্টফোনের দাম প্রতি বছর 20% হ্রাস পায়, 30,000 টাকা। সেই ব্যক্তি 30,000 টাকা মূল্যের একটি স্মার্টফোন কেনেন, 2 বছর পর স্মার্টফোনটির মূল্য কত হবে? প্রতি বছর 20% করে কমছে, তাহলে এই দাম হচ্ছে কত? 30,000 টাকা। এটার 20% করে 2 বছর পর কত হবে? তাহলে 20% করে কমছে, তাহলে এখানে কত হবে? প্রথম বছর হবে 80/100 টাকা, দ্বিতীয় বছর হবে কত? 80/100 টাকা। তাহলে এদিকে 4টা শূন্য, এদিকে 4টা শূন্য কাটা গেল, তাহলে এদিকে 8 8 64, এদিকে 2টো শূন্য, গণিত হচ্ছে 3, তাহলে এদিকে 0 0 3 4 12, 2 হাতে থাকলো 1, 318, 1 19, 19,200 টাকা। একটি নৌকার স্রোতের প্রতিকূল ও স্রোতের অনুকূলে গতিবেগ 1:2, স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যেতে 5 ঘন্টা সময় নেয়, স্থির জলে 24 কিমি দূরত্ব যেতে নৌকার কত সময় লাগবে? তাহলে এখানে ওই প্রতিকূল আর অনুকূল, তাহলে এটাকে একটু ঘুরিয়ে লিখি যে অনুকূল আর প্রতিকূল। ঠিক আছে, তাহলে অনুকূলে গতিবেগ কত আছে? 2, আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে কত? 1 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এখানে আমাদের এটা কি বলা আছে? আমাদের গতিবেগের রেশিও বলা আছে, এটাকে আমরা এখানে স্পিড লিখে রাখছি। এবার স্রোতের অনুকূলে এত কিলোমিটার যেতে এত ঘন্টা সময় লাগে, তাহলে অনুকূলের গতিবেগটা আমরা বের করব, যে অনুকূলের গতিবেগ যে দূরত্ব বাই কি সময়, তাহলে 40/5 অর্থাৎ 8। ঠিক আছে, অনুকূলে গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমরা পেলাম যে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 5 ঘন্টা তার সময় লাগে 40 কিলোমিটার যেতে, তাহলে তার গতিবেগ কত? 40/5 অর্থাৎ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু এখানে অনুকূলে গতিবেগ কত বলা আছে? 2 ইউনিট, তাহলে এই 2 ইউনিটের ভ্যালু কত? এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? এটার 4 গুণ হবে। তাহলে এখানে আমাদের প্রতিকূলে গতিবেগ কত হবে? এটারও গতিবেগ মানে 4 গুণ অর্থাৎ 4 হবে। তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার নৌকার আমাদের কি টাইম বের করতে হবে, নৌকা যেতে কতটা টাইম লাগবে, তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত আছে? 24 কিলোমিটার বাই গতিবেগ। এবার এই বোট টাইম অর্থাৎ বোটের যে গতিবেগ সেটা বের করো, যে বোট স্পিড যে অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2, তাহলে 8 + 4/2 অর্থাৎ 12/2 মানে কত? 6। তাহলে এইটা হচ্ছে আমাদের কত? তার গতিবেগটা হচ্ছে 6। তাহলে এখানে তলায় 6টা বসিয়ে দাও, তাহলে ওপরে দূরত্ব, তলায় গতিবেগ, তাহলে 4 6 24 অর্থাৎ 4 ঘন্টা হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার।
5,600 টাকা 3 বছরের শেষে 2100 টাকা সুদ দেয়, সুদের হার 5% বৃদ্ধি করলে নতুন সরল সুদ কত? সুদের হারটা বৃদ্ধি করছে, তাহলে আগে সুদের হারটা এখানে বের করে নাও। তাহলে রেট ইকুয়াল টু কি? রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত? 2100 টাকা সুদ পাচ্ছে, তাহলে এখানে 2100 টাকা লিখলাম। নিচে প্রিন্সিপাল কত? 5,600 টাকা প্রিন্সিপাল ইন্টু টাইম কত? 3 বছর টাইম। তাহলে এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল। 3 7 21, 7 8 56, 4 দিয়ে 2, 4 দিয়ে 25। তাহলে রেটটা কত হলো? 25/2। এবার এটার 5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 25/2 এর 5% বৃদ্ধি, 5% বৃদ্ধি মানে কত? 105/100। 5% বৃদ্ধি মানে 105/100। তাহলে এখানে 25 দিয়ে কাটা দিলে কত? 4। তাহলে 105 তলায় কত? 8। বৃদ্ধি পেয়ে কত হলো? 105/8। তাহলে সরল সুদ কত হবে? তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু কি? PRT/100, মানে ওই টাকাটাই। তাহলে 5,600 টাকায় আর কত? এই 5% বৃদ্ধি পেয়ে, তাহলে 105 তলায় 8 ইন্টু টাইম কত? এই 3 বছরেই, এটা /100। তাহলে এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল। 8 দিয়ে কাটা দাও, 7 8 56। তাহলে এদিকে 5 7 35 আর এদিকে 7 1 7, এটার সাথে আবার 3 গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 3 5 15, 3 5 15, 3 3 9 10, 3 7 21, 1 22, অর্থাৎ 2205 টাকা। অপশন 2। এখন 5টা বাজে। ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে যে কোণ তৈরি হবে, তাহলে কোণ বের করতে গেলে আমাদের একটাই ফর্মুলা, যে এই 11/2 কী করতে হয়? মিনিটের সাথে গুণ করতে হয়। সেটা থেকে আবার মাইনাস করতে হয় কি? যে এই 30-এর সাথে আমাদের এই ঘন্টাটাকে গুণ করতে হয়। এবার এখানে আমাদের এই 11/2 মিনিট, তাহলে এই বড়টাকে প্রথমে রাখি। তাহলে প্রথমে আমরা কি করব? এই 30-এর সাথে ঘন্টা গুণ করব, সেটাকে মাইনাস করব কি? 11/2, তার সাথে মিনিট গুণ করব। এবার এখানে আমাদের 5টা বাজছে। 5টা মানে কি? একটা 5 ঘন্টা আর 00 মিনিট, তবেই তো 5 ঘন্টা হয়। তাহলে এখানে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব কি? 30-এর সাথে ঘন্টা গুণ করব। তাহলে 30 কিন্তু ঘন্টা হচ্ছে কত? 5 ঘন্টা। তাহলে ইন্টু 5, সেটাকে মাইনাস করব কি? এই 11/2 মিনিট। মিনিট কত আছে? এখানে 000 আছে, অর্থাৎ এই 0 গুণ করব। তাহলে এখানে আমাদের কত? তাহলে এদিকে 150 মাইনাস কত? জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করলে আমাদের সেটা আমাদের 0ই হয়। তাহলে 150 থেকে 0 মাইনাস করলে সেটা হবে আমাদের 150 ডিগ্রি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এর বেতনের দ্বিগুণ, বি এর বেতনের 5 গুণ এবং বি এর বেতনের 4 গুণ সি এর বেতনের দ্বিগুণ। যদি সি এর বেতন 1600 টাকা হয়, তবে এ এর বেতন কত? এটার অর্থ হচ্ছে যে এ এর বেতন দ্বিগুণ সমান হচ্ছে কি? বি এর বেতনের 5 গুণ। মানে এ এর বেতনের দ্বিগুণ মানে 2A ইকুয়াল টু কি? বি এর বেতনের 5 গুণ মানে কি? 5B। তাহলে A/B ইকুয়াল টু কত হবে? তাহলে A/B ইকুয়াল টু হচ্ছে ওপরে 5, তলায় কত? 2। একই রকমভাবে বি এর 4 গুণ অর্থাৎ 4B, এটা ইকুয়াল টু কত? সি এর বেতনের দ্বিগুণ, অর্থাৎ সি এর বেতনের দ্বিগুণ অর্থাৎ 2C। তাহলে এখানে B/C ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে ওপরে 2, তলায় 4, তাহলে এখানে কত? 1/2। এবার এখানে বি দেখো 2 ইউনিট আছে, এখানে বি 1 ইউনিট আছে, তাহলে এটাকে আমাদের সমান করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম, এখানেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে এ কত পেলাম? এ অনুপাত বি অনুপাত সি, মানে এটা অনুপাত হিসেবেও নিয়ে চলে আসতে পারো। তাহলে 5 অনুপাত বি পেয়ে গেলাম 2 আর সি পেয়ে গেলাম কত? 4। এবার এখানে বলা আছে কি? সি এর বেতন 1600 টাকা আর এখানে আমরা পেলাম 4 ইউনিট। তাহলে এখানে 4 ইউনিটের ভ্যালু কত? 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 1600 টাকা, মানে 4 4 16, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু 400 টাকা, মানে 4-এর 400 গুণ হচ্ছে 1600। একই রকমভাবে এর বেতন কত হবে? তাহলে এটার 400 গুণ বের করো। তাহলে 4 5 20, অর্থাৎ 2000 টাকা। মোহিত সরল সুদে রোহিতের কাছ থেকে 5000 টাকা ধার করেছিলেন এবং একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদে শবনমকে সেই অর্থ ধার দিয়েছিল যদি তিনি 2 বছরে সমগ্র লেনদেনে 72 টাকা লাভ করেন।
তবে সুদের হার কত? সমগ্র লেনদেনে 72 টাকা লাভ করে। সমগ্র লেনদেন মানে কি? সে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদে, সমগ্র লেনদেন মানে এটাই তো অর্থ, যে এদিকে প্রথমে সরল সুদ দিয়েছিল, তারপরে চক্রবৃদ্ধি সুদ, এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ মিলে সে 72 টাকা লাভ করেছে। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলা আছে কত? 72, অর্থাৎ এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে এখান থেকে আমরা ডিফারেন্স ইকুয়াল টু, এটা ফর্মুলা বের করতে পারি যে ডিফারেন্স ইকুয়াল টু কি? পি, এদিকে হচ্ছে কত? R/100, ব্র্যাকেটের বাইরে n, এটা ডিফারেন্সের ফর্মুলা হয়। তাহলে এখানে ডি কত বলা আছে? 72 টাকা। প্রিন্সিপাল কত বলা আছে? 5000 টাকা। আর এদিকে R/100, n কত বলা আছে? 2 বছর বলা আছে, তাহলে বাই 2। তাহলে এদিকে হচ্ছে 72, এটা ইকুয়াল টু কত? 5000 গুণিত আর এর স্কোয়ার, তলায় 100কে 2 বার গুণ করলে কত হবে? 10,000। তাহলে এদিকে 3টে শূন্য, এদিকে 3টে শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটা দিলে 2। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? যে আর স্কোয়ার ইকুয়াল টু 72-এর সাথে 2 গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144। স্কোয়ার উঠে এদিকে রুট হবে, তাহলে 144 বাইরে বেরিয়ে এসে কত হবে? 12 হবে, মানে 12-র স্কোয়ার 144 হয়। তাহলে অপশান 2 সঠিক অ্যান্সার। একজন ছাত্র 30% স্কোর করে, সে 5 নম্বরের জন্য ফেল করে। আরও একজন ছাত্র 40 নম্বর স্কোর করে, সে ন্যূনতম 5 নম্বরের চেয়ে 10 নম্বর বেশি পায়। পাস করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম নম্বর কত? তাহলে পাস করার জন্য ন্যূনতম নম্বর চেয়েছে, তাহলে টোটাল নম্বরটা কত আমাদের আগে বের করতে হবে। তাহলে টোটাল নম্বরটা আমরা এক্স ধরলাম। এক্সের সে কী পেয়েছে? 30% নম্বর পেয়েছে, মানে 30/100 এই নম্বরটা পেয়েছে। ফেল করেছে 5 নম্বরের জন্য, তাহলে তাকে পাস করতে গেলে আর বেশি 5 নম্বর বেশি পেতে হতো। একই রকমভাবে একজন ছাত্র যে 40 নম্বর স্কোর করেছে, তাহলে টোটাল নম্বর হচ্ছে এক্সের 40% নম্বর পেয়েছে, মানে 40/100। সে আবার 5 নম্বরের চেয়ে 10 নম্বর বেশি পায়। সে যদি 10 নম্বর কম পেত তবুও সে পাস করতো। তাহলে এদিকে একটা 0 কাটা গেল, এদিকে 0 কাটা গেল। তাহলে এদিকে হচ্ছে 3x/10 প্লাস, আর এদিককার এই 4x/10টা সমানের এদিকে গেলে মাইনাস 4x/10 হয়ে যাবে। এটা ইকুয়াল টু কত? তাহলে -10 প্লাস 5টা এদিকে এলে -5 হয়ে যাবে। তাহলে এদিকে 10, ওপরে 3x মাইনাস 4x অর্থাৎ -x হবে। এটা ইকুয়াল টু কত? মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ -15। তাহলে এই মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে x ইকুয়াল টু কত? 150। তাহলে এখানে আমরা টোটাল নম্বর x ধরেছি, তাহলে এখানে টোটাল নম্বর কত পেলাম? 150 পেলাম। এবার পাস করার জন্য সে কত নম্বর তাকে পেতে হবে? তাহলে এখানে 150 নম্বরের সে কী পেয়েছে? এই 150 নম্বরের সে পেয়েছে 30% স্কোর, তাহলে 30% নম্বর পেয়েছে। 30/100 5 নম্বরের জন্য ফেল করে, তাহলে পাস করতে গেলে তাকে 5 নম্বর পেতে হতো। তাহলে এদিকে একটা 0 কাটা গেল, 3 15 45 প্লাস 5 অর্থাৎ 50। তাহলে তাকে পাস করার জন্য কত? 50 নম্বর পেতে হতো। একটি ঘনকের প্রতিটি বাহু 10% করে বৃদ্ধি পায়, তবে উপরিতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে 10% যদি বৃদ্ধি পায়, তাহলে এটার ফর্মুলা হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। এটার বেসিক কনসেপ্টটাও আমি বলে দিচ্ছি, যে বেসিক কনসেপ্টটা বলা থাকলে তাহলে এখানে তোমরা ঘনকের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেগুলো তোমাদের মনে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে 10% বৃদ্ধি মানে 10 প্লাস 10 প্লাস হচ্ছে কত? 10 × 10 অর্থাৎ ওপরে 100 তলায় 100। তাহলে এদিকে কাটা দিলে কত হবে? 1 হবে। 10 আর 10 20 প্লাস 1 সমান হচ্ছে কত? 21%। ঠিক আছে, 21% অপশান 3। এটার বেসিক কনসেপ্ট হচ্ছে প্রথমে আমরা প্রতিটি বাহু 10% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথম বাহুটাকে আমরা 10 ধরলাম। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল এই ঘনকের যে ক্ষেত্রফল সেটা হবে 6 × বাহু স্কোয়ার। তাহলে বাহু 10 ধরেছি, তাহলে 10-এর স্কোয়ার হবে 100 সমান হচ্ছে 600। এবার কি 10% বৃদ্ধি করা হলো, তাহলে এবার বাহুটা কত হবে? তাহলে বাহুটা হবে কি? 10-এর 10% বৃদ্ধি। 10% বৃদ্ধি মানে হচ্ছে 110/100। এই 0 তো কাটা যাবে। এবার বাহুটা হলো 11। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে বাহুর স্কোয়ার হয় ক্ষেত্রফল, তাহলে 6 × বাহুর স্কোয়ার মানে 11-র স্কোয়ার অর্থাৎ 121। তাহলে এদিকে হচ্ছে 6 6 দুগুণে 12 2 726। কত বৃদ্ধি পেল? এখানে আমাদের দেখছি যে আমরা 126 বৃদ্ধি পেল।
126 বৃদ্ধি পেল কতর মধ্যে, এই 600-র মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে এদিকে দুটো শূন্য কাটা গেল, 6 দুগুণে 12, 6 একে 6, অর্থাৎ 21% বৃদ্ধি পেল। ঠিক আছে, 21% বৃদ্ধি। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে আমাদের ট্রিক্স। একটি গাড়ি 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 50 মিনিট সময় নেয়। যদি তার গতিবেগ 50% বৃদ্ধি হয়, 25% বৃদ্ধি হয়, তবে একই দূরত্বের 3/4 অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এখানে একটা এই গতিবেগে তার 50 মিনিট সময় লাগছে। ঠিক আছে, তাহলে সে দূরত্ব কতটা গেছিল, তাহলে দূরত্ব ইকুয়াল টু কি, গতিবেগ ইন্টু সময়। তাহলে এখানে গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার ঘন্টা আছে, এটা মিনিট আছে, তাহলে কিছুক্ষণের জন্য আমরা সেটাকে ঘন্টা বানিয়ে নেব। তাহলে 60 দিয়ে ভাগ করে দিলাম, 6 9 54, 5 9 45 কিলোমিটার দূরত্ব। এবার গতিবেগ 25% বৃদ্ধি করলো। গতিবেগ ছিল 54 কিলোমিটার প্রতি ঘন্টা, এটার কত 25% বৃদ্ধি পেল, অর্থাৎ 125/100। 25 দিয়ে কাটা দিলে 5, 25 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে এখানে আমাদের এই 25% গতিবেগ বৃদ্ধি পেয়ে গতিবেগটা কত হলো, যে আমাদের গতিবেগটা হলো এই 27 গুণিত 5 তলায় হচ্ছে কত 2, এটা হচ্ছে গতিবেগ। ঠিক আছে, এটা কি গতিবেগ। এবার এটা যখন গতিবেগ হলো, এবার কি বলা আছে, এই দূরত্ব সময় কত লাগবে, তাহলে টাইমটা আমাদের চেয়েছে। তাহলে টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্বটা কত লাগছে, একই দূরত্বের মানে এই 45 কিলোমিটারের, এই 45 কিলোমিটারের 3/4 অংশ, তাহলে 3/4 অংশ এই দূরত্বটা, বাই স্পিড, স্পিডটা কত এই স্পিডে, অর্থাৎ 27 গুণিত 5/2। তাহলে এটাকে আমরা এইটাকে একটু উল্টে নিই, যে 45 গুণিত 3/4, আর এটাকে যদি পাশে রাখি তাহলে কি হবে, মানে ভাগ হয়ে আছে, যদি গুণ করি তাহলে ওপরেরটা নিচে আর নিচেরটা ওপরে, তাহলে 2/27 গুণিত 5, এটা টাইম। তাহলে এটাকে কাটাকুটি করলে কত হবে, 5 9 45, 3 9 27, 3 3 কাটা গেল, তাহলে 1/2। তাহলে 1/2, এটা প্রতিটা আমরা কি পেয়েছি, এগুলো ঘন্টাতে সব পেয়েছি, তাহলে 1/2 ঘন্টা। উত্তর চেয়েছে মিনিটে, তাহলে ঘন্টাকে যদি মিনিট করতে যাই তাহলে কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1/2 গণিত হচ্ছে 60, 2 দিয়ে কাটা দিলে কত 30, অর্থাৎ 30 মিনিট সঠিক অ্যান্সার। একজন দোকানদার একটি পণ্য নির্দিষ্ট লাভে 540 টাকায় বিক্রি করেছেন। যদি পণ্যটি 470 টাকায় বিক্রি করতেন তবে প্রাথমিক লাভের 6 ভাগের 1 ভাগের সমান ক্ষতি হয়। পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে পণ্যটির যে ক্রয় মূল্য, এটা আমরা অপশন টেস্ট করব। ঠিক আছে, নাহলে বেসিকভাবে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তাহলে এখানে সহজ অপশন কোনটা দেখে মনে হচ্ছে, একটা আমরা 480 পাচ্ছি সহজ অপশন। ঠিক আছে, তারপরে এটা যদি না মিলে 540টা নেব। ঠিক আছে, তাহলে 480 অপশনটা দেখে করি। তাহলে ক্রয় মূল্য অর্থাৎ সিপি ধরলাম কত, 480 টাকা। 480 টাকার জিনিস সে 540 টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত, 540 টাকা। তাহলে তার লাভ কত টাকা হচ্ছে, এদিকে 20 40 60 টাকা কিন্তু তার প্রফিট হচ্ছে। এবার সে পণ্যটি 470 টাকায় যদি বিক্রি করত, তাহলে এখানে 480 টাকার জিনিস 470 টাকায় সে যদি বিক্রি করত, তবে তাহলে এখানে তারা ক্ষতি দেখতে পাচ্ছি। তাহলে লস কত টাকা হচ্ছে, 10 টাকা লস হচ্ছে। 480 টাকার জিনিস 470 টাকায় বিক্রি করছে, মানে তার 10 টাকার লস হচ্ছে। এই লসটা কি হতো, প্রাথমিক লাভের 6 ভাগের 1 ভাগ। প্রাথমিক লাভ কত, 60 টাকা। এই লসটা ইকুয়াল টু কি, এই প্রাথমিক লাভের 6 ভাগের 1 ভাগ, মানে 1/6 ভাগ। প্রাথমিক লাভের 6 ভাগের 1 ভাগের সমান, মানে কি এই 6 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 6 10 60, এটা সমান হচ্ছে। তাহলে এটাও স্যাটিসফাই করলো, এটাও স্যাটিসফাই করলো, তাহলে এটা আমাদের অপশন 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে বলা আছে এই 480 টাকার জিনিস 470 টাকায় যদি বিক্রি করে, তাহলে এখানে লস আমরা দেখছি 10 টাকা বিক্রি করতেন, তাহলে লস হচ্ছে 10 টাকা। এই লসটা কি, প্রাথমিক লাভের 6 ভাগের 1 ভাগের সমান। তাহলে এটা সমানে কি, প্রাথমিক লাভটা হচ্ছে 60, 60-এর 1/6 মানে 10 টাকা। সমান যেহেতু বলা আছে তাই আমরা সমান দিলাম, তাহলে 480 টাকা সঠিক অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। যদি এর অনুপাত 1:2 করতে আর কত লিটার জল যোগ করতে হবে? তাহলে এখানে আমরা মিল্ক আর ওয়াটার এর যে রেশিও সেটা কত বলা আছে, 2:1 বলা আছে। তাহলে টোটাল মিশ্রণ কত? 2 আর 1 হচ্ছে টোটাল 3 ইউনিটের মিশ্রণ, কিন্তু এখানে বলা আছে কত না, 60 লিটারের মিশ্রণ। তাহলে 3 ইউনিটের ভ্যালু 60, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু 20। 1 ইউনিটের ভ্যালু 20 হলে তাহলে এখানে 2 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এটার সাথে 20 গুণ করব, এটার সাথেও 20 গুণ করব, তাহলে এদিকে কত 40 আর এদিকে 1 ইউনিটের ভ্যালু 20। তাহলে এখানে 60 লিটার মিশ্রণে দুধ আছে 40 লিটার আর জল আছে 20 লিটার। এবার কত লিটার জল যোগ করতে হবে? তাহলে আমরা ধরে নিলাম যে x লিটার জল যোগ করতে হবে। জল যোগ করে যে রেশিওটা হবে সেটা হবে কত? 1:2। এবার এটাকে সলভ করো, যে 40 বাই কত 20 প্লাস এক্স, এটা ইকুয়াল টু 1/2। 40-এর সাথে 2 গুণ করলে কত হবে? 80। এটা ইকুয়াল টু কত? 20 প্লাস এক্স। ঠিক আছে, 20 প্লাস এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 80 থেকে 20 মাইনাস করলে হবে 60। তাহলে 60 লিটার আমাদের এক্সট্রা আর জল মিশ্রিত করতে হবে। অর্পিত অনলাইনে পড়াশোনা করার জন্য একটি ট্যাবলেট কিনতে চেয়েছিল, তাই সে ফ্লিপকার্ট থেকে একটি অর্ডার করেছিলেন যার দাম ছিল 15,300 টাকা। অর্পিত এই অর্ডারে 15% ছাড় পেয়েছিল, অর্থাৎ পেয়ে থাকে। ট্যাবলেটের আসল দাম কত? আসল দাম হচ্ছে এক্স টাকা। এবার এই আসল দামটার ওপরই তো ছাড়টা পাওয়া যায়, তাহলে 15% ছাড় মানে 85/100 টাকায় বিক্রি করেছে। কিন্তু এখানে বলা আছে এই এই আসল দামে এটার 15% ছাড় দিয়ে যে বিক্রি করেছে ফ্লিপকার্টওয়ালা, আর সে এই দামটাই কিনেছে, অর্থাৎ 15,300 টাকায়। 15,300 টাকায় 5 দিয়ে 5 17 85, আর এদিকে 5 20 100, 17 দিয়ে 90, 7 9 63, অর্থাৎ 900। তাহলে এদিকে এক্স ইকুয়াল টু কত? 9 দুগুণে 18, এদিকে 3টে 0, অর্থাৎ 18,000 টাকা। অমর তার বাড়ি x কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অফিসে যায়, 40 মিনিটে পৌঁছায় এবং 18 কিলোমিটার গতিবেগে দ্রুত গতিতে যায়, তখন 20 মিনিটে পৌঁছায়। তবে তার বাড়ি থেকে অফিসের মধ্যে দূরত্ব কত কিলোমিটার? সে যখন প্রথমে এই এক্স কিলোমিটার বেগে যায় তখন তার টাইম লাগছিল 40 মিনিট, আর এখন যখন স্পিডটা বাড়ায় তখন 20 মিনিট। এটা টাইমের রেশিও, স্পিডের রেশিও কী হবে? স্পিডের রেশিও উল্টে যাবে, অর্থাৎ 20:40। এটা হচ্ছে টাইমের রেশিও, এটা হচ্ছে স্পিডের রেশিও। এবার এখান থেকে 1:2 এটাকে করে নিলাম স্পিডের রেশিও। এবার বলা আছে এত কিলোমিটার দ্রুত গতিতে, আর এখানে প্রথমে দেখছি 1 ছিল, এখন 2। কত ইউনিট বেশি দ্রুত? 1 ইউনিট দ্রুত, কিন্তু এখানে বলা আছে 18 কিলোমিটার দ্রুত। তাহলে এইদিকে 1 ইউনিটের ভ্যালু 18 পেলাম। তাহলে আমরা বাড়ি থেকে অফিসের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে বাড়ি থেকে অফিসের মধ্যে দূরত্ব, তাহলে বাড়ি এটা হচ্ছে বাড়ি হাউস, আর এটা হচ্ছে অফিস, এর দূরত্বটা কত? এইটা অ্যাকচুয়াল বাড়ি আর অফিস, এটা এইভাবে ধরলে হবে না। এইখানে এটাও আমাদের বাড়ি থেকে, অর্থাৎ হাউস থেকে অফিস, এটাও হাউস থেকে অফিস, কারণ হাউস থেকে অফিস, কারণ এটার স্পিডটা বলা আছে। কারণ এটা যখন এই গতিতে যাচ্ছে তখন তার এত মিনিট সময়, যখন স্পিডটা সে বাড়াচ্ছে তখন তার টাইমটা অবভিয়াসলি কম লাগছে। তাহলে এখানে টোটাল যে দূরত্বটা হবে, এখানে টোটাল এই 2 ইউনিট, মানে এটা হচ্ছে বাড়ি থেকে অফিস যাচ্ছে তখন তার 2 ইউনিট। এটা আমরা স্পিডের রেশিও পেয়েছি। এবার এখানে একটু বলে রাখি, স্পিডের রেশিও আর দূরত্বের রেশিও সমান হয়, অর্থাৎ 1:2 হয়। ঠিক আছে, এটা আমি মিটিয়ে দিচ্ছি যে এইখান থেকে আমি যদি ডিস্টেন্সের রেশিও বের করি যে 1:2 হবে, কারণ যার স্পিড বেশি সে তত দূরত্ব বেশি যাবে, যার স্পিড কম সে তত কম দূরত্ব যাবে। সুতরাং স্পিড আর ডিস্টেন্সের রেশিওটা আমাদের সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল এই বাড়ি থেকে অফিসে অর্থাৎ 2 কিলোমিটার যাচ্ছে, 2 ইউনিট যাচ্ছে, টোটাল কত ইউনিটের মধ্যে? 3 ইউনিটের মধ্যে। তাহলে এখানে এই আমরা বাড়ি থেকে অফিসের মধ্যে দূরত্ব হচ্ছে 2/3 ইউনিট। আর এখানে আমরা 1 ইউনিটের ভ্যালু কত পেয়েছিলাম? স্পিডেরটা 1 ইউনিটের ভ্যালু 18 ইউনিট পেয়েছিলাম। তাহলে এখানে 2/3 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 18 গুণ করে দিতে হবে, 3 6 18, 6 দুগুণে 12 কিলোমিটার। 12 কিলোমিটার হয়ে যাবে, কিন্তু এটার আমাদের সঠিক অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, এইটা প্রথমে দেওয়া আছে, প্রথমে ভাগ হিসেবে যেটা আছে, ভাগের পর থেকে যেটা আছে সেটাকে তলায় লিখব। তাহলে 4 টু দি পাওয়ার 6, এটাকে আমি 6 বার গুণ করি, অর্থাৎ 4 গুণিত 4 গুণিত 4, এদিকে 4 5 6। ঠিক আছে, 6 বার গুণ করলাম। এবার
গণিত 2-এর পাওয়ারে 3 আছে, মানে 2কে 3 বার গুণ করলে 8 হয়, তাহলে 8-এর পাওয়ারে এই স্কোয়ার রেখে দিলাম তলায়। এদিকে 8-এর স্কোয়ার আছে, গণিত 3-এর স্কোয়ার আছে, গণিত এদিকে 4-এর স্কোয়ার আছে, মানে 4 গণিত 4। এবার দেখো এদিকে 8-এর স্কোয়ার, এই 8-এর স্কোয়ার কাটা গেল, এদিকে দুটো 4, এদিকে দুটো 4 কাটা গেল, তাহলে এদিকে 4কে 4 বার গুণ করলে কত হবে 256, আর তলায় 3-এর স্কোয়ার কত হবে 9 হবে, 256 তলায় 9। হাটে পুরুষ এবং ছাগল রয়েছে, মাথা গণনা করা হলে এতটা, পা গণনা করা হলে এতটা। বর্তমানে ছাগল কয়টি আছে? তাহলে ম্যান আর গড, মাথা এর 450টা ধরলাম, 450টা মানুষ আছে, ছাগলও 450টা আছে, কিন্তু মানুষের পায়ের সংখ্যা হচ্ছে দুটো আর ছাগলের পায়ের সংখ্যা হচ্ছে 4টা, 4 দিয়ে গুণ করলাম। আর এদিকে টোটাল পায়ের সংখ্যা বলা আছে ছাগল আর মানে দুজনের মিলে, সেটা হবে 990। তাহলে এখানে আমরা এটাকে অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে এদিকে 45 দুগুণে 90 অর্থাৎ 900, আর এদিকে কত 0, 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 4 16, 2 1800। তাহলে এটাকে যদি আমি অ্যালিগেশন মেথড ইউজ করি তাহলে এখানে আমরা পেয়ে যাব মাথার সংখ্যা, ঠিক আছে, মাইনাস করলে। তাহলে এদিকে 10, 810, এদিকে হচ্ছে কত 810, অর্থাৎ 1800 থেকে 990 মাইনাস করলে, আর এদিকে কত হবে 90 হবে। তাহলে 9 9 81, 9:1। টোটাল মাথা কত 9 আর 1 হচ্ছে 10 ইউনিট, কিন্তু এখানে বলা আছে কত 450টি। তাহলে 9 ইউনিটের ভ্যালু, আর এখানে আমাদের এটা বলা আছে 450টা, তাহলে এই 450 এটা ইকুয়াল 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এই 0 0 কাটা গেল অর্থাৎ 45। 1 ইউনিটের ভ্যালু 45 হলে এবার বলা আছে বর্তমানে কয়টি ছাগল আছে। তাহলে ছাগলের ইফিসিয়েন্সি 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 45 ইউনিট। যদি এখানে বলতো যে মানুষ কয়টা আছে, তাহলে এখানে আমরা 9 ইউনিটের ভ্যালু বের করতাম, ঠিক আছে। সোনম 490 কিলোমিটার নৌকায় পথ, স্রোতের প্রতিকূলে 35 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 14 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের গতিবেগ কত? তাহলে এই পথটাই অনুকূলে সে এত ঘন্টায়, প্রতিকূলে আর অনুকূলে এত ঘন্টায় যায়। তাহলে এখানে প্রথমে আমরা প্রতিকূলটা বের করি। প্রতিকূলে গতিবেগ, গতিবেগ ইকুয়াল টু কি দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 490 আর সময় হচ্ছে 35 ঘন্টা, তাহলে এত কিলোমিটার প্রতি ঘন্টা হলো। 7 দিয়ে কাটা দিলে 5, 7 দিয়ে কাটা দিলে 7 7 49, 5 14 70, তাহলে এখানে 14 কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিকূলে। আর অনুকূলে ওই দূরত্বটাই অর্থাৎ 490 কিলোমিটারটাই সে টাইম কত লাগছে 14 ঘন্টা। 7 দিয়ে কাটা দাও 2, 7 দিয়ে কাটা দাও 70, 2 দিয়ে কাটা দাও 35, অর্থাৎ 35 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের গতিবেগ, তাহলে অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2, এটা স্রোতের গতিবেগ। তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে 35, প্রতিকূলে গতিবেগ কত 14 কিলোমিটার বাই 2, তাহলে এদিকে 21/2 মানে কত 10.5। যদি সুদের হারটি অর্ধবার্ষিক হিসেবে গণনা করা যায়, তাহলে এইটা টাইম বলা আছে, রেট বলা আছে, সুদ হয় 300 টাকা, সরল সুদ বলা আছে, কিন্তু একই হার একই সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে আমরা কি জানি, হাফ ইয়ার বলা থাকলে 3/2 এই টাইমের সাথে 2 গুণ করব আর রেটের সাথে 2 ভাগ করব। তাহলে রেট হচ্ছে 20%, 2 ভাগ করলে কত হবে 10%, আর এইদিকে কাটা দিলে হবে 3 বছর। তাহলে এই 10% উঠে তলায় 100 হয়, তাহলে এদিকে 0 0 কাটা গেল 1/10, 1/10 এখানে 3 বার আছে, মানে এখানে 10কে 3 বার গুণ করবো অর্থাৎ 1000 হলো। তাহলে প্রথম বছর সুদ কত হবে 1000-এর 10%, মানে এই 1000-এর 10% মানে কত 10/100, তাহলে এদিকে 0 0 কাটা গেল অর্থাৎ 100। তাহলে এই বছরও 100, দ্বিতীয় বছরও 100, তৃতীয় বছরও 100। 100 টাকার আবার 10% এইভাবেই বের করব, অর্থাৎ 10 টাকা হবে। চক্রবৃদ্ধি সুদ মানে কি, প্রথম বছরের সুদটা তার পরের বছরেও যুক্ত হবে, আর এই প্রথম বছরের সুদটা এই তৃতীয় বছরেও যুক্ত হবে, দ্বিতীয় বছরের সুদটাও তৃতীয় বছরে যুক্ত হবে, আর এই 10 টাকার আবার 10% মানে কত 1 টাকা, তাহলে এটা তৃতীয় বছরে যুক্ত হবে। সরল সুদ 300 টাকা বলা আছে। এখানে আমরা দেখছি সরল সুদ কত, এই ওপরের 3টা হচ্ছে সরল সুদ, 100 200 300, এখানে 300 পেয়ে গেছি, তাহলে এটাই আমাদের লজিকটা মিলে যাবে। তাহলে এখানে 300 টাকা, এখানেও আমরা সরল সুদ পেয়েছি, এখানেও পেয়েছি। এবার বলা আছে এই চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এই সবটি যোগফল হয়ে যাবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 300
এদিকে 330, 331, তাহলে এখানে 331 টাকা হবে কি আমাদের চক্রবৃদ্ধি সুদ, এই সরল সুদ, একই সময়ের চক্রবৃদ্ধি সুদ। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। আজকের ক্লাস এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।